পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল হাইতির মুখোমুখি হতে যাচ্ছে সকাল 6:30টায়। এ নিয়ে আমরা এখন কথা বলবো বিশ্বকাপ আড্ডা, এবং বিশ্বকাপ আড্ডা আপনারা দেখছেন পিজে টাইমস বরেণ্য স্পোর্টস জোনের সৌজন্যে। আমরা এখন কথা বলবো ক্রিকেটের লেখক ও বিশ্লেষক রবিউল ইসলাম বিদ্যুতের সাথে। বিদ্যুৎ ভাই, ড্র দিয়ে শুরু হয়েছিল ব্রাজিলের প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে হাইতির সাথে, কি ঘটতে পারে? দেখুন, ব্রাজিল এবং মরক্কোর ম্যাচটি প্রথম যেটি হয়েছিল সেটি দেখে ব্রাজিলিয়ান সমর্থক যারা রয়েছে এবং যারা ব্রাজিলিয়ান ভক্ত সমর্থক ব্রাজিলে রয়েছে এবং সারা বিশ্বে আপনি জানেন যে কোটি কোটি ব্রাজিলিয়ান ভক্ত সমর্থক রয়েছে, তারা অনেকটাই হতাশ হয়েছিল যে এই ব্রাজিল কি সেই ব্রাজিল? আসলেও ব্যাপারটা এরকমই যে ব্রাজিল দল গত কয়েকটি বিশ্বকাপে যেমনটা খেলছিল, ব্রাজিলিয়ানরা এরকমটি প্রত্যাশা করেনি। তো সেই জায়গা থেকে ব্রাজিল মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচেই 1-1 গোলে ড্র করেছে এবং সেই ম্যাচটিতে একটা হোঁচট খাওয়াই বলা চলে। 3 পয়েন্টের জায়গায় তারা 1 পয়েন্ট পেয়েছে। হাইতির বিপক্ষে যে ম্যাচটি শুরু হতে যাচ্ছে ভোর 6:30টায়, সেই ম্যাচটি ব্রাজিলকে জিততেই হবে এবং নকআউট পর্বে যেতে হলে ম্যাচটি জয়ের বিকল্প নেই। 3 পয়েন্ট ব্রাজিলকে যে কোনোভাবেই সংগ্রহ করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাইবো যে দানিলো, তাদের যে ডিফেন্ডার, তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, মানে চীনা বাঁশের একটা গল্প বলেছিলেন, আপনার হয়তো মনে আছে, যে এই একটি বাঁশ যখন লাগানো হয় প্রথম বছরে কিছু হয় না, দ্বিতীয় বছরে কিছু হয় না, পঞ্চম বছর পর্যন্ত সে ওইভাবেই থাকে। এরপর দেখা যায় পরবর্তী 6 সপ্তাহে সেটি হচ্ছে একেবারে 90 ফুট লম্বা হয়ে যায়। এই যে রূপক গল্পটি, এই গল্প দিয়ে দানিলো কিন্তু এক ধরনের ঘুরে দাঁড়ানোর বা ব্রাজিলের একটা জয়ের গল্পই শোনাতে চেয়েছেন। আপনি কি বলেন? দানিলো যথার্থই বলেছেন। আসলে ব্রাজিল প্রথম ম্যাচে 1-1 ড্র দেখে যারা হতাশ হয়েছিলেন, মূলত কথাটা তাদের উদ্দেশ্যেই। তবে তিনি এই কথার মাধ্যমে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর গল্প, ব্রাজিল যে বিশ্ব চ্যাম্পিয়ন 5 বারের, সেটি দেখানোর একটা সুযোগ রয়েছে হাইতির বিপক্ষে। নিশ্চিতভাবেই সেটি তারা দেখাবে। দানিলো যেটি বলার চেষ্টা করেছেন যে প্রথম ম্যাচ থেকেই আসলে হতাশ হওয়ার কিছু নেই, আমরা পরবর্তীতে আরো ভালো কিছু উপহার দিতে চলেছি। ব্রাজিল টিমে নেইমারের অনুপস্থিতিকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, নেইমার সুপারস্টার, পোস্টার বয় ব্রাজিল টিমের। নেইমার যখন ব্রাজিল টিমে থাকে তখন তাদেরকে অনেক বেশি চাঙ্গা মনে হয়। আর এই ব্রাজিল টিমে সুপারস্টার বলতে তেমন কেউ নেই। আপনি যদি ভিনিসিয়াস জুনিয়রকে বাদ দেন তাহলে সে অর্থে সুপারস্টার নেই। এবং দানিলো যথার্থই বলেছেন প্রেস কনফারেন্সে যে আর্জেন্টিনা এবং ফ্রান্স, এই দুদল কিন্তু অনেক বেশি পরিপক্ক। সেই পরিপক্কতা কিন্তু ব্রাজিলের নেই। কারণ ব্রাজিলে যদি নেইমার যদি খেলার সুযোগ পেত তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। কারণ আপনি জানেন যে নেইমারকে নিয়ে প্রত্যেকটা দলেরই আলাদাভাবে ভাবতে হয়, আলাদাভাবে রণকৌশল সাজাতে হয়। সেই জায়গা থেকে দানিলো বলেছেন যদি নেইমার মাঠে থাকতো তাহলে প্রতিপক্ষর অন্তত 2 থেকে 3 জন প্লেয়ার নেইমারকে মার্ক করত এবং নেইমারের পিছনে লেগে থাকতো। সেই সুযোগটা ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়া তারা কিন্তু ফাঁকা জায়গা পেয়ে যেত এবং সেই সুযোগটা তারা ঢুকে নিতে পারত। নিশ্চয়ই। দানিলো আরো একটি বিষয়কে সামনে এনেছিলেন, সেটি হচ্ছে গত 4 বছরে তাদের 4 জন কোচ পরিবর্তন হয়েছে। এটি কি ব্রাজিল টিমের জন্য দুর্বল কোনো পয়েন্ট হিসেবে আপনি মনে করছেন? আপনি যথার্থই বলেছেন এবং দানিলো যেটাকে সামনে আনার চেষ্টা করেছেন সেটা হলো গত 4 বছরে ব্রাজিলের একাধিক কোচ পরিবর্তন হয়েছে, যেটি আগে দেখা যায়নি। আপনি দেখেন যে একজন কোচ যখন আসে কোনো দলে, তার আলাদা পরিকল্পনা থাকে, তার নিজস্ব চিন্তা ভাবনা থাকে, তিনি সেভাবেই চান, তার নিজের মতো করে দলটাকে সাজাতে চান। এবং কার্লো আনচেলত্তি সর্বশেষ কোচ যিনি, তিনি ইতালিয়ান। আপনি জানেন যে ব্রাজিলের ইতিহাসে ব্রাজিল দলের কোচ ব্রাজিলের বাইরে কেউ হয়নি, এবারই প্রথম। আনচেলত্তির ফরমেশনটা একরকম, আগের যে কোচ ছিলেন তাদের চিন্তাভাবনাগুলো ছিল একরকম। সুতরাং তাদের সঙ্গে অ্যাডাপ্ট করে নেওয়াটা এটা কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার, বিশেষ করে খেলোয়াড়দের অ্যাডাপ্ট করে নেওয়া চ্যালেঞ্জ। তার পাশাপাশি বিদ্যুৎ আরেকটা বিষয় সম্ভবত আছে যে একটার পর একটা পরিবর্তন হওয়া। কারণ দানিলো কিন্তু বিষয়টাকে সামনে এনেছেন যে যখনই কোচ পরিবর্তন হচ্ছে তখন আমাদের খেলার ধরনের কিছুটা পরিবর্তন এবং দলের চেহারাটাও পাল্টে যাচ্ছে। এত কিছুর পরেও হাইতির বিপক্ষে ব্রাজিল কেমন করতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, হাইতির বিপক্ষে ব্রাজিলের খেলাটা আসলে
ব্রাজিলের সঙ্গেই খেলাটাই সবচেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে। হাইতি 1974 সালের পর আসছে বিশ্বকাপে, হাইতিকে নিয়ে ব্রাজিলের খুব বেশি অত মাথা ব্যথা উদ্বিগ্ন নাই। বা চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। ব্রাজিল চিন্তিত ব্রাজিলকে নিয়ে, নিজেরা কেমন করবে। ব্রাজিল যেভাবে মরক্কোর সঙ্গে খেলছে এবং নিজেদের খেলার ধরনটা, তারা যে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং তারা যে বড় দল, বিশ্বের তাদের যে কোটি কোটি ভক্ত সমর্থক রয়েছে, ব্রাজিলকে চেনানোর জন্যই হাইতির সঙ্গে ম্যাচ খেলবে এবং হাইতি সে অর্থে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে আমার মনে হয় না। তবে এখানে ব্রাজিলকে কতটা নিজেদেরকে সংজ্ঞায়িত করতে পারে, আবার নতুন করে চেনাতে পারে যে ব্রাজিল কি জিনিস, সেই জিনিসটাই ব্রাজিলকে দেখাতে হবে হাইতির বিপক্ষে, যদি তারা নতুন যাত্রা শুরু করতে চায় এই বিশ্বকাপে। যে আপনি বলছিলেন যে হাইতি তেমন কিছু করতে পারবে না, তারপরও আমি আরেকটু জানতে চাইবো ব্রাজিলের বিপক্ষে হাইতির সক্ষমতাকে কিভাবে দেখছেন আপনি? আর দেখুন, 2004 সালে ব্রাজিল দল গিয়েছিল হাইতিতে। তখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল, সেই দলে ছিল রোনালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোসরা। তো হাইতিতে যাওয়ার পরে হাইতির জনগণ ব্রাজিলকে যেভাবে উষ্ণ অভিনন্দন জানিয়েছিল, সেটি আসলে ভুলবার মতো না। এবং পুরো হাইতি জানেন যে দ্বীপরাষ্ট্র, ক্যারিবিয়ান অঞ্চলে। পুরো হাইতির জনগণ বলতে গেলে ব্রাজিলের জার্সি, ব্রাজিলের এই সব তারকাদের দেখার জন্য গাছের উঁচুতে পর্যন্ত উঠে গিয়েছিল। এবং সেটি একটা দুর্যোগপূর্ণ ম্যাচ খেলতে গিয়েছিল ব্রাজিল। জাতিসংঘের একটা ম্যাচ ছিল, সেই ম্যাচে হাইতিকে 6-0 গোলে পরাজিত করেছিল ব্রাজিল। এবং হাইতির সংস্কৃতি বলেন, হাইতির জনগণ বলেন, তারা ব্রাজিলকে খুব ভালোবাসে। এই জন্য বলা হচ্ছে হাইতির বিপক্ষে ব্রাজিল যে হাইতির বিপক্ষে খেলবে, হাইতি কিন্তু হাইতিতে ব্রাজিলের ভালোবাসার কোনো কমতি নেই। সুতরাং ম্যাচটি এখানে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু হাইতির জনগণ বা হাইতি ব্রাজিলকে খুব ভালোবাসে এবং ব্রাজিলও হাইতিকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। সেই জায়গা থেকে এই ম্যাচটি ব্রাজিলের জন্য খেলবে, পরবর্তী স্টেপ তারা কিভাবে নেবে সেটি একটা দেখবার বিষয়। আর হাইতির জন্য ব্রাজিলের সঙ্গে খেলাটাই অনেক বড় বিষয়। চমৎকার বলেছেন। দর্শক, নেইমার বিহীন ভিনিসিয়াস জুনিয়রের 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল হাইতির সাথে কি ধরনের ফলাফল বয়ে আনতে পারে সে নিয়ে আমরা কথা বলছিলাম ক্রীড়া লেখক ও বিশ্লেষক রবিউল ইসলাম বিদ্যুতের সাথে। পিৎজা টাইমস বরেন্দ্র স্পোর্টস জোন বিশ্বকাপ আড্ডা এখনকার মতো এই পর্যন্তই। কথা হবে পরবর্তী পর্বে।